আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের চতুর্থ পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি অগ্নিদৃষ্টি নিয়ে নীরার দিকে তাকিয়ে বললাম, তোমার ফোন কোথায়? নীরা কিছু না বলে ভয়ে ভয়ে ফোনটা বের করে দেয় আমার হাতে। তখন আমার মেজাজটা খুবই খারাপ ছিল। তাই ফোনটাকে হাতে পেতে সজোরে আছাড় মেরে ভেঙে ফেললাম। আমাকে ফোন আছাড় মেরে ভাঙতে দেখেই নীরা একদরে বিছানার উপরে দেয়ালের সাথে ঘেঁষে গুটিসুটি মেরে বসে পড়ল। আমি বললাম, আমার কথা শুনতে তোমার ভালো লাগে না? কি বলে গিয়েছিলাম আমি? নীরা চুপ। আমি আবার বললাম, শুনতে পাচ্ছ না কি বলছি আমি? নীরা ভয়ে ভয়ে বলে, টিভি দেখতে বলেছিলেন। আমি বললাম, আর? নীরা বলে, কিছু লাগলে তিশাকে ডেকে নিতে বলেছিলেন। আমি বললাম, আর? নীরা বলে, ফোন দিবেন বলেছিলেন। আমি বললাম, আর তুমি কি করেছো? কার পারমিশন নিয়ে তুমি পা থেকে এটা খুলেছো? আর কার পারমিশনে তুমি রুম থেকে বের হয়েছো? কতবার ফোন দিয়েছি তোমার ধারণা আছে? কত টেনশনে পড়েছিলাম আমি। নীরা বলে, আমি বললাম, চুপ, একদম চুপ। কোন সাহসে তুমি আমার কথা অমান্য করো? জানো আমি কিভাবে বাসায় এসেছি? ভাবছি যে। নীরা বলে, বাসা থেকে পালিয়েছি তাই তো? আমি বললাম, সে চিন্তা মাথাতেও এনো না। যদি সত্যি এমন কিছু করো তো মনে রেখো, তোমার মা বাবা সেই কাজের শাস্তি পাবে। নীরা বলে, কি বলছেন কি আপনি? হ্যাঁ, যেদিন যাব আপনার সামনে দিয়েই যাব, চোরের মতো পালাবো না। বরং আপনি নিজেই আমাকে এ বাসা থেকে বিদায় দেবেন। চ্যালেঞ্জ। আমি বললাম, চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ দেখাও আমাকে। বলেই রুমের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলাম। নীরা আমার কাণ্ড দেখে বলে, কি করছেনটা কি? থামুন। এই বলে নীরা বিছানা থেকে নেমে আসে আমাকে বাধা দেওয়ার জন্য। আমি বললাম, একদম কাছে আসবি না। তোর উপরের রাগটা কিন্তু এগুলোর উপর তুলছি। হাতের কাছে আসলে কিন্তু। আমার কথা শুনেই নীরা দু ধাপ পিছিয়ে গেল। কারণ আমি যেভাবে রেগে আছি ওকেও ভেঙে ফেলতে পারি। নীরা বলে, সবই যখন ভেঙে ফেললেন তাহলে এটা বাকি থাকবে কেন? এই বলে ফুলদানিটা এগিয়ে দেয়। আমি নীরার হাত থেকে ফুলদানিটা নিয়ে আছাড় মারি। তারপর হনহন করে বাথরুমে চলে গেলাম। এদিকে তিশা বলে, মামনি, আমার জন্যই আজ ভাবির উপর দিয়ে এই সুনামিটা চলে যাচ্ছে। না জানি ভিতরে কি হচ্ছে। মা বলে, কাজটা তুই মোটেই ভালো করিসনি। ছেলেটার যা রাগ, মেয়েটার কোনো ক্ষতি যেন করে না ফেলে। তিশা বলে, না মা, ভাইয়া এমন কিছু করবে না, কারণ ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসে। এদিকে নীরা আস্তে আস্তে ফ্লোর পরিষ্কার করতে থাকে। এরই মধ্যে আমি বাথরুম থেকে বের হই। নীরাকে ফ্লোর পরিষ্কার করতে দেখে আবার রেগে যাই। হ্যাঁচকা টান দেই নীরাকে। নীরা তাল সামালতে না পেরে পড়ে যেতে নিল। আমি নীরাকে ধরে নেই, আর নীরা ভয় পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি নিজেকে ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে নীরাকে বিছানার উপর বসিয়ে দেই। আমি বললাম, সাহস কি করে হয় তোমার? তুমি কাজ পরিষ্কার করছো, যদি হাত কেটে যায় তখন কি হবে? হ্যাঁ। নীরা বলে, আমি তো রুম পরিষ্কার। আমি বললাম, তোমাকে বলেছি আমি ফ্লোর পরিষ্কার করো? যেটা বলি সেটা তো করো না। আর সব কাজ ওস্তাদি করতে কে বলেছে তোমাকে? আমি নীরার খুব কাছে দাঁড়িয়েছিলাম। নীরা কাছ থেকে দেখছে আমাকে। আমার চোখে শুধু ওকে হারানোর ভয়। নীরা লক্ষ্য করলো আমার ঠোঁটে রক্ত জমাট হয়ে আছে। তখন নীরা আমার ঠোঁটে কামড় দিয়েছিল, তাই এমন হয়েছে। নীরা না চাইতেও ওর হাত আমার ঠোঁটে চলে আসে। এমন সময় তিশা দরজার বাইরে দাঁড়িয়ে বলে, ভাইয়া দরজাটা খোল প্লিজ। ভাইয়া, ভাবিকে মারিস না। আমি গিয়ে দরজা খুলে দিলাম। তিশা রুমে ঢুকে আগে নীরাকে দেখলো, তারপর পুরো রুম দেখে বলে, ভাইয়া কি করেছিস তুই এগুলো? বলেই আমার দিকে তাকালো। আমার চেহারা দেখে আর কিছু বলার সাহস পেল না। তাই ফরিদাকে, মানে কাজের মেয়েকে ডাকলো। ফরিদা এসে বলে, জি আপা। তিশা বলে, রুম পরিষ্কার করে দাও। ভাইয়া ভাবি চলো, খেয়ে নেবে। নীরা বলে, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। আমি বললাম, যা, আসছি। তিশা চলে গেল। আমি নীরাকে বললাম, চলো খেয়ে নেবে। নীরা বলে, কি বললাম শুনেন নাই? আমি বললাম, তুমি কি চাচ্ছ আমি আবার কিছু করি? নীরা বলে, না না, আমি খাবো। আমি বললাম, চলো। এরপর আমরা দুজন খেতে বসলাম। নীরা বলে, আন্টি আমি বেশি কিছু খাবো না, শুধু একটুখানি। আমি বললাম, ভাত খাবে নাকি দুটো থাপ্পড় খাবে? কি খাবে জলদি বলো। নীরা আর কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। খাচ্ছে আর মনে মনে আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। মা বলে, তোমাদের বাবা আজ আসবেন না, জরুরি কাজে চট্টগ্রাম যেতে হচ্ছে। ওনার শরীরটাও বেশ কিছুদিন ভালো যাচ্ছে না। বারণ করলাম কিন্তু আমার কথা শুনলো না। তিশা বলে, মামনি বাবাইকে বোঝাও, এভাবে চললে তো খুব জলদি কিছু একটা। আমি বললাম, এত কথা বলিস কেন? যত সব ফালতু কথা, চুপচাপ খা। বলেই আমি খাবার ছেড়েই উঠে গেলাম। তারপর বাড়ির বাইরে চলে গেলাম। নীরা বলে, দেখলেন, না খেয়েই চলে গেল। মা বলে, ও যায়নি। নীরা বলে, আপনি জানলেন কি করে? ও তো বেরিয়ে গেল। তিশা বলে, ভাবি ও আম্মুর কবরে গেছে। এটা শুনে নীরা কিছু না বলে হাত ধুয়ে বাড়ির পিছনে চলে এলো। এসে দেখে সত্যি আমি মায়ের কবরের পাশে বসে কাঁদছি। আমি নীরাকে দেখেই উঠে হনহন করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। নীরা সেখানেই দাঁড়িয়ে আমার মায়ের কবরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ছেলেটা এমন কেন? নিজের কষ্টের কথা কারোর সাথে শেয়ার করতে চায় না, অথচ নিজের মধ্যে কষ্ট চেপে রেখেই নিজে কষ্ট পাচ্ছে। কে বলেছে এমন করতে? ওর সব থেকেও কেন এতিমের মতো থাকে? না, ভয় পেলে চলবে না। ওকে ওর সব কিছু ফিরিয়ে দিতেই হবে, তার চেষ্টাই করতে হবে। এই ভেবে বাড়ির ভিতরে চলে আসে। তারপর সারা বিকেল নীরা তিশা আর মায়ের সাথে গল্প করে কাটিয়ে দিল। সন্ধ্যার দিকে রুমে এসে নীরা চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমার সব জিনিসপত্র, কাপড় চোপড়, ছোটবেলার ছবি, আমার মায়ের ছবি দেখতে লাগলো। নীরার যেন মনে হচ্ছে সে আমার মায়া জড়িয়ে যাচ্ছে।
হঠাৎ ওর চোখ পড়ে বিছানায় রাখা অনেকগুলো প্যাকেটের উপর। নীরা প্যাকেটগুলো হাতে নিয়ে দেখে সব শাড়ি আর সালোয়ার কামিজ। এগুলো দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে। সে দেরি না করে গোসল করে একটা শাড়ি পরলো। এই শাড়িতে ওকে কেমন লাগছে সেটা দেখার জন্য ড্রেসিং টেবিলের সামনে আসতেই নীরার পায়ে একটা কাচের টুকরো ঢুকে পড়লো। নীরা ব্যথায় কুকিয়ে উঠে সেখানেই বসে পড়ে। আমি অফিস থেকে এসেছি অনেকক্ষণ হলো। আসলে আমি দরজার বাইরে দাঁড়িয়ে নীরাকে দেখছি। সে যে আমার আনা শাড়ি নিজের ইচ্ছায় পরেছে সেটা দেখেই আমি খুশি। কিন্তু ও এভাবে কুকিয়ে উঠলো কেন? আমি আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে নীরার কাছে যাই। নীরা ইশারায় পা দেখিয়ে দেয়। আমি নীরাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেই। আমি নীরার সামনে হাঁটু গেড়ে বসে ওর পা তুলে দেখি একটা কাচের টুকরো নীরার পায়ে গেঁথে গেছে আর রক্ত পড়ছে। নিমেষেই আমার চোখ লাল হয়ে যায় রাগে। এরই মধ্যে তিশা আসে রুমে। সে নীরার পায়ের অবস্থা দেখে দৌড়ে ওষুধের বক্স এনে দেয়। আমি কাচের টুকরা বের করে নীরার পায়ে ব্যান্ডেজ করে দেই। তারপর কাজের মেয়েকে ডাকি, ফরিদা, এই ফরিদা। ফরিদা দৌড়ে এসে বলে, জি ভাইজান। আমি কিছু টাকা ছুড়ে দিয়ে বললাম, এই টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে যা। ফরিদা ভয়ে ভয়ে বলে, আমি কি কোনো ভুল করছি ভাইজান? আপনি তাড়িয়ে দিলে আমি কোন হানে যাবো? এই বলে কান্না শুরু করে দেয়। আমি বললাম, একটা কথাও বলবি না, বেরিয়ে যা এখান থেকে। তিশা বলে, ভাইয়া। আমি তিশাকে বললাম, তুই একটা কথাও বলবি না। এরপর ফরিদার দিকে তাকিয়ে বলি, তুই এখনো এখানে? নীরা বলে, ফরিদা আপু, আপনি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনবেন প্লিজ। ফরিদা বলে, জি আপা, এখনই আনতাছি। আমি বললাম, তুমি আমার কথার অমান্য করছো। নীরা বলে, উনি তো ইচ্ছে করে করেননি তাই না? ফ্লোর পরিষ্কার করার সময় একটু নোংরা থেকে যেতেই পারে। এতে করে ওনাকে তাড়িয়ে দেবার কি আছে? ওনাকে তাড়িয়ে দিলে উনি এখন কোথায় যাবে? আমি বললাম, আমি এত কিছু জানতে চাই না। ওর জন্য তোমার শরীর থেকে রক্ত পড়েছে, শাস্তি ওকে পেতেই হবে। নীরা বলে, তাহলে তো আপনাকেই আগে পিটানো দরকার, আপনিই তো ফ্লোর নোংরা করেছেন। এরই মধ্যে পানি এনে ফরিদা বলে, আপা পানি। নীরা পানিটা হাতে নিয়ে বলে, আপনারা এখন যান। ফরিদা বলে, আপা আমি? নীরা বলে, আন্টি রান্না করছে, ওখানে গিয়ে সাহায্য করেন, আমি আপনার সাথে পরে কথা বলছি। এই কথা শুনে তিশা আর ফরিদা চলে গেল। ওরা চলে যাওয়ার পর নীরা আমাকে বলে, পানিটা খান। আমি নীরার কথা না শুনে চলে যেতে লাগলাম। নীরা বলে, আমার কথাটা কি কানে যায়নি? আমি রাগের চোটে নীরার হাত থেকে পানির গ্লাসটা কেড়ে নেই। তারপর ঢকঢক করে পুরো গ্লাস ফাঁকা করে গ্লাসটা নীরার হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। নীরা মনে মনে হাসে আমার কাণ্ড কারখানা দেখে। মনে মনে বলে, নিজে অল টাইম আমাকে কষ্ট দেবে, কিন্তু কেউ ভুল করেও কিছু করলে তাকে আস্ত গিলে খাবার উপক্রম করে। এই ভেবে হো হো করে হেসে বলে, অদ্ভুত ভালোবাসা। এরই মধ্যে আমি রুমে ঢুকে বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর আমি বের হলাম। নীরা আর চোখে আমাকে দেখছে। আমার গাল বেয়ে পানি পড়ছে। নীরা যেন প্রায় ক্ষণে আমাকে দেখে ক্রাশ খাচ্ছে। নীরা বলে, এখন শাওয়ার নিলেন যে? আমি কিছু না বলে নীরাকে কোলে তুলে নিলাম। নীরা বলে, কি করছেন? আমি নীরার কথা কানে নিলাম না। ওকে কোলে তুলে যেতে শুরু করলাম। আজ নীরা আমার কোলে উঠে লাফালাফি করছে না, বরং আমার গলা 2 হাত দিয়ে জড়িয়ে আছে। আমার শরীর থেকে আসা মিষ্টি গন্ধে কোনো এক অনুভূতিতে হারিয়ে যাচ্ছে নীরা। এত কাছ থেকে ভালো করে কোনোদিন দেখেনি সে আমাকে। আজ দেখে যেন চোখ সরাতে পারছে না। আমি নীরাকে ছাদে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলাম। নীরা সাথে সাথে আ করে উঠল। আমি তাড়াতাড়ি করে ওকে আবার কোলে তুলে নেই। আমি বললাম, সরি, আসলে মনে ছিল না। নীরা বলে, সমস্যা নেই, আমি ঠিক আছি। আমি নীরাকে ছাদে বিছিয়ে রাখা মাদুরে বসিয়ে দিয়ে বললাম, নীর পাখি, এখানে একটু কষ্ট করে শোবে। আমার কথা মতো নীরা কিছু না বলেই শুয়ে পড়ল। আমি বললাম, নীর পাখি, তোমার হাত একটু টান করবে? নীরাকে আজ যা বলছি তাই করছে, কোনো বাধা দিচ্ছে না। নীরা হাত টান করতেই আমি নীরার হাতের উপর শুয়ে পড়লাম। আমি বললাম, জানো জান পাখি, আমার অনেক দিনের ইচ্ছে তোমার সাথে এভাবে জোছনা দেখব। তোমাকে বললে তো তুমি আর নিজের ইচ্ছায় আসতে না, তাই তোমাকে এভাবে নিয়ে আসি। তোমার জন্য একটা জিনিস এনেছি, নেবে? এই বলে বাড়িয়ে দিয়ে বললাম, এই নাও। নীরা অবাক হয়ে মুখে হাসি ফুটিয়ে বলে, চালতার আচার? কই পাইছো তুমি? এই বলে আবার জিভ কেটে বলে, সরি, কই পাইছেন? আমি মুচকি হেসে বললাম, নীর পাখি, তুমি আমাকে তুমি করেই ডেকো প্লিজ, আপনি ডাকটা কেমন যেন লাগে। নীরা চুপ। আমি বললাম, আচ্ছা বাদ দাও, তোমার যা ইচ্ছে তাই বলো, এটা নিবা না? নীরা কিছু না বলে আমার হাত থেকে আচার নিয়ে খেতে শুরু করলো। আমি বললাম, নীর পাখি, আমি খুব সরি। নীরা বলে, কিসের জন্য? আমি বললাম, আজ দুপুরের ঘটনার জন্য। নীরা বলে, আমি বললাম, নীর পাখি জানো, এই বিশাল দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। আমাকে এত বড় দুনিয়াতে কেউ ভালোবাসে না। মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করলো। ভেবেছিলাম উনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসবে, কিন্তু না, উনি তো আমাকে সবার কাছ থেকে আলাদা করে দেবার জন্য আসছে। আমার বাবার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছে। বাবা আমাকে আগের মতো ভালোবাসে না, বলতে পারো আমাকে ভাবার মতো সময় ওনার নেই। আমি বাসায় থাকলেও কারোর কিছু না, আর না থাকলেও কারোর কিছু না, তাই আমি আলাদা বাসায় থাকি। শুধু তোমার জিদের জন্য আজ আমি এই বাসায়। নীরা বলে, আপনাকে কে বলেছে যে আন্টি এই বাসায় আপনাদেরকে আলাদা করার জন্য আসছে? আমি বললাম, ফুপি বলেছে। ফুপি একমাত্র মানুষ যার আমার জন্য একটু সময় আছে। আজ যখন তুমি আমার ফোন ধরছিলে না, তখন আমার খুব ভয় করছিল। জানো, ভেবেছিলাম তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে গেছো। তুমি আমাকে কখনো একা রেখে যেও না নীর। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিই। কি করব বলো? তোমাকে হারানোর ভয় আমি এমন করি।
তুমি বোঝো না কেন আমাকে? নীরা বলে, আচ্ছা আপনি যে কাজ না করে বসে থাকেন এটাও কি আপনার ফুপু বারণ করেছে? আমি মাত্র বলতে যাব ফুপু বলেছে, ঠিক তখনই একটা মেয়ে মীর বলে দৌড়ে এসে আমাকে আঠার মতো জড়িয়ে ধরলো। মেয়েটি আমাকে আঠার মতো জড়িয়েই আছে। এটা দেখে নীরা তো ক্ষেপে বোম। নীরা রাগিত সুরে বলে, কি হচ্ছে? এটা কি? কে আপনি? ওকে এভাবে জড়িয়ে আছেন কেন? মেয়েটি বলে, হু আর ইউ আমাকে এই কোয়েশ্চেন করার? আমি বললাম, আহা লাগছে আমার, ছাড় তো, আগে ভালোভাবে বসতে দে। মেয়েটি আমাকে ছেড়ে দিল। নীরা আজ আমার মুখে এত হাসি দেখছে, আগে দেখেনি। এতে করে নীরার গা আরো জ্বরে উঠল। আমি বললাম, তুই এত রাতে এখানে কি করে, কার সাথে এসেছিস? মেয়েটি বলে, আরে দাঁড়া, আগে তোকে জান ভরে দেখতে দে, কতদিন তোকে দেখি না। আমি একা আসছি, মা ফুপুর বাসায় গেছে, ফুপু অসুস্থ, তাই আমি তোর কাছে চলে এলাম, ভালো করিনি বল? আমি বললাম, সে আবার বলতে, তোকে খুব মিস করেছিলাম। এদিকে নীরা আমার কথা শুনে রাগে ফুঁসছে। সে মনে মনে বলে, বাহ বাহ মিস, তোকে আমি দেখে নেব লুচ্চা ছেলে, বউ থাকতে অন্য মেয়েকে জড়িয়ে ধরা। আমি এবার নীরার দিকে তাকিয়ে বললাম, আরে নীরা, ও হচ্ছে আমার ফুফুর মেয়ে, আর আমার খুব ভালো একটা বন্ধু, নাম মনিরা। আর মনিরা, ও হচ্ছে তোর ভাবি নীরা। মনিরা আমার মুখে এই কথা শুনে নীরাকে বলে, হাই নীরা, নাইস টু মিট ইউ। নীরা বলে, সেম টু। আমি বললাম, ওই ও তোর ভাবি, নাম ধরছিস কেন? মনিরা বলে, আমি এসব ভাবি টাবি বলতে পারবো না, নীরাই ঠিক আছে, বাদ দে তো এসব, আগে বল তুই এত সুন্দর হলি কি করে? এরপর মনিরা আর আমি কথা বলতে ব্যস্ত হয়ে পড়লাম। নীরা আমাদের দুজনকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এদিকে রাগে হাতের আচার হাতে চটকাতে থাকে। ওইদিকে তিশা এসে বেশ বুঝতে পারলো নীরার মনের মধ্যে কি চলছে। তাই আগুনে আরেকটু ঘি ঢালার জন্য নীরার কাছে বসে চুপি চুপি বলে, কেউ কি আর চায় নিজের ক্রাশের বউকে ভাবি বলতে? নীরা বলে, মানে কি বলছো? তিশা বলে, এই শাকচুনিটা তোমার গুন্ডার ঘাড় মটকানোর জন্য ওত পেতে আছে, কিন্তু ভাবমতো পাচ্ছে না। নীরা বলে, কি বলতে চাচ্ছ? তিশা বলে, মনিরা ভাইকে পছন্দ করে, ভাইকে বিয়ে করবে বলে সুইসাইডও করতে গিয়েছিল। এরপর ভাই কথা বলা বন্ধ করে দিয়েছিল, পরে ভাইয়ের হাত পা ধরে বন্ধু হবার নাটক করছে। এখানে আসলে ভাইয়ের পিছনে আঠার মতো লেগে থাকে, কখন যে কি করবে এই মেয়ে কে জানে। নীরা বলে, তোমার ভাই যা ইচ্ছে করুক, আমার কি তাতে, আমি তো দুদিন পর চলে যাব, তখন থাকুক এই মনিরাকে নিয়ে, আর আমার তো মনে হয় না উনি ওকে ভালোবাসে। তিশা নীরাকে আরো রাগানোর জন্য বলে, কি বলো ভাবি এটা, তাকিয়ে দেখো তোমার গুণটাকে কিভাবে জড়িয়ে আছে। ছেলে মানুষের মন কখন কি করে, আরে বাদ দাও, তুমি তো চলেই যাবে। তিশার কথা শুনে আমার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে থাকে। তা দেখে তিশা হেসে মনে মনে বলে, আগুনে ঘি ঢালাতে কাজ হয়েছে। ভাবি তুমি যতই মুখে বলো আমার ভাইকে ভালোবাসো না, মনে মনে কিন্তু তুমি ঠিকই আমার ভাইকে ভালোবাসো। নীরা চিৎকার করে বলে, আমি রুমে যাব, ভালো লাগছে না। আমি বললাম, এখনই যাবে, আরেকটু থাকি? মনিরা বলে, নীরা তুমি যাও, মিরাজ পরে যাবে। তিশা বলে, হ্যাঁ আপু আপনারা থাকেন, আমরা চলে যাচ্ছি। নীরা তিশার দিকে বিরক্ত হয়ে তাকালো। তিশা বুঝেও না বুঝার ভান করে বলে, ভাবি চলো, ওদের অনেক দেরি হবে, তুমি আর আমি খেয়ে শুয়ে পড়ি। নীরা বলে, আমি একা যেতে পারবো না। তিশা বলে, আমি আছি তো, চলো ধরে নিয়ে যাচ্ছি। নীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই মনিরা আমার চুলে হাত দিয়ে নাড়াচাড়া করছিল। নীরা এবার বেশি খেপে যায়, রাগের বশে উঠে হন হন করে যেতে শুরু করলো, কিন্তু একটুখানি গিয়েই পায়ের ব্যথায় কুকিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি উঠে নীরাকে ধরতে গেলাম। নীরা রাগে গজগজ করতে করতে বলে, লাগবে না আপনাকে, আপনি যান আপনার ফ্রেন্ডের কাছে, দেরি হয়ে যাচ্ছে। আমি তাকিয়ে দেখি নীরার পা থেকে আবার রক্ত বের হচ্ছে। আমি বললাম, চুপ, একদম চুপ, এই বলে নীরাকে কোলে নিয়ে রুমে চলে যাই। এদিকে তিশা এই কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে, আর মনিরা রাগে ফুঁসতে থাকে। তিশা মনে মনে বলে, মাই ডিয়ার ভাবি, আমি ঠিক ভালোভাবেই বুঝতে পারছি আমার ওষুধের ডোজ ভালোভাবেই কাজ করতে শুরু করেছে। তারপর মনিরার দিকে তাকিয়ে বলে, মনিরা আপু চলো আমরা খেয়ে নেই, ওরা পরে খাবে। মনিরা বলে, কেন পরে খাবে কেন? তুই যা, আমি মীরকে নিয়ে আসছি। মনিরার কথা শুনে তিশা মনে মনে বলে, হ্যাঁ যাও যাও মনিরা আপু, তুমি না গেলে যে ওষুধটা ঠিকঠাক কাজ দেবে না। এদিকে আমি নীরাকে রুমে এনে বিছানায় বসিয়ে দিলাম। তারপর নীরার পা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। নীরা বলে, মেয়েটি আপনার বোন? আমি বললাম, হ্যাঁ ফুপুর মেয়ে। নীরা বলে, আপনাকে অমন করে জড়িয়ে ধরলো, আপনি কিছু বললেন না কেন? আমি বললাম, ও তো অমনই, বাচ্চাদের মতো যখন তখন জড়িয়ে ধরে। নীরা বলে, আপনি খুব মিস করেন না, খুব ভালোবাসেন? আমি বললাম, হ্যাঁ ছোট বোনের মতো। নীরা বলে, ছোট বোন হলে কি আর বিয়ে করার জন্য সুইসাইড করতো? আমি বললাম, কে বলেছে তোমাকে এসব? এমন সময় মনিরা এসে আমার হাত ধরে টেনে বলে, চল না মীর, খেয়ে নেই, অনেক খিদে লেগেছে। নীরা বলে, আপনি গিয়ে খেয়ে নিন, ও এখন যাবে না। মনিরা বলে, কেন, ও যাবে না কেন? নীরা বলে, ও খেয়েছে আর খাবে না, আপনি যান। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি নীরার দিকে। নীরাকে বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। আমি মনিরাকে উদ্দেশ্য করে বললাম, মনি তুই যা, ফ্রেশ হয়ে খেয়ে নে। নীরা মনির নামটা শুনেই আমার দিকে তাকিয়ে থাকে। আমার কথা শুনে মনিরা চলে গেল। আমি নীরাকে বললাম, তুমি এমন করলে কেন? মেয়েটা মন খারাপ করলো। নীরা বলে, কেন মন খারাপ করবে? যান গিয়ে কোলে নিয়ে বসে মুখে তুলে খাইয়ে দিন। আমি বললাম, এমনভাবে কথা বলছো কেন, তুমি থাকো, আমি আসছি। নীরা রেগে বলে, একদম রুম থেকে বের হবেন না, এখানে চুপচাপ বসুন। আমি কিছু বলতে নিয়েও বললাম না, সোফায় বসে টিভি দেখতে লাগলাম। নীরা আমার দিকে তাকিয়ে মনে মনে বলে, খুব শখ না মনিরার কাছে গা ঘেঁষে বসে খাবার, ঘাটটা না একদম মোটকে দেব।
কিন্তু আমার কেন এত গায়ে লাগছে? ও জাহান্নামে যাক, তাতে আমার কি? একটু পরে মনিরা এসে আমার পাশে বসে পড়ল। নীরা আর চোখে আমাদের দেখছে। মনিরা বলে, মীর চল ছাদে যাই, আজ সারা রাত আমরা গল্প করব। আমি বললাম, না রে, আমার শরীরটা খুব একটা ভালো না, আমি ঘুমাবো, তুইও খেয়ে ঘুমিয়ে পড়। মনিরা বলে, তো চল আমার রুমে, তেল দিয়ে তোর মাথা মালিশ করে দেই, ঘুম ভালো হবে। এই শুনে নীরা এবার জোরে জোরেই বলে উঠল, আমার খিদে লেগেছে, এক্ষুনি আমাকে খাবার টেবিলে নিয়ে চলুন। আমি অবাক হয়ে বললাম, তুমি না বললে খাবে না? নীরা বলে, আগে বলেছিলাম, এখন বলছি খাবো, আপনি নিয়ে যাবেন কিনা। আমি এসে নীরাকে কোলে তুলে নিয়ে যাই খাবার টেবিলে। এটা দেখে মনিরা রেগে যায়। খাবার টেবিলে এসে চেয়ার টেনে বসিয়ে দেই নীরাকে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়ি। নীরা বলে, আন্টি আপনার খাবার শেষ? মা বলে, না রে মা, আমি খাবো না আজ, তোমরা খেয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। নীরা বলে, আন্টি প্লিজ আপনিও আমাদের সাথে বসে পড়ুন প্লিজ। মা বলে, না রে মা, মন চাচ্ছে না। নীরা আমাকে উদ্দেশ্য করে বলে, আপনি আন্টিকে খেতে বলছেন না কেন? আমি বললাম, আমি কি বলবো? নীরা বলে, থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমাকে রুমে নিয়ে চলুন। আমি বললাম, আপনি বসুন, আমাদের সাথে খেয়ে নিন। আমার মুখে এই কথা শুনে মায়ের মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। তাই দেরি না করে তাড়াতাড়ি খেতে বসলো। নীরাও খুশি হলো। আমি ফিসফিস করে নীরার কানে বললাম, আমাকে দিয়ে কি করাতে চাচ্ছ? বুঝি না, রুমে চলো, ব্যবস্থা করছি তোমার। নীরা আমার কথা কানেই নিল না, আরো উল্টো বলে, এই মাছটা আন্টির প্লেটে তুলে দিন। আমি কিছু না বলে নীরার কথা শুনে যাই। খাওয়া শেষ হলে আমি নীরাকে কোলে তুলে নিতে চাইলাম। নীরা বলে, থাক, লাগবে না, আমি যেতে পারবো, আপনি আপনার মনির কাছে যান, ও আপনার জন্য বসে আছে তো। আমি নীরার কথা না শুনে কোলে তুলে নিলাম। নীরা বলে, কি হচ্ছেটা কি? আপনার মনি যদি দেখে আপনি আমাকে নিয়ে এভাবে টানাটানি করছেন, তখন তো বেচারি। আমি তখনই নীরাকে নিয়ে হন হন করে রুমে চলে আসি। এসে দেখি মনিরা টিভি দেখছে। আমি বললাম, মনি তুই এখন যা। নীরা বলে, আমিও যাব তিশার কাছে। আমি বললাম, চুপ মনি, তুই যা। মনিরা বলে, কেন, এখন কি করবি? তুই বরং আমার সাথে চল। নীরা বলে, হ্যাঁ হ্যাঁ যান, আপনি ওকে নিয়ে যান, এখানে তো ওনার ঘুম আসবে না, উনি কত মিস করে আপনাকে। আমাকে বলে, আপনাকে ওনার অনেক কথা বলার আছে। মনিরা খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি? নীরা বলে, হ্যাঁ সত্যি তো। এদিকে নীরার কথা শুনে আমার রাগ চরমে উঠে যায়। আমি মনিরাকে রুম থেকে বের করে দিয়ে রুম লক করে দিই। তারপর আমি নীরাকে টেনে নিয়ে বিছানার উপর চেপে ধরে বললাম, নীর পাখি, তুমি কি মনিরার উপর জেলেক্স ফিল করছো? নীরা বলে, আমি কেন জেলেক্স ফিল করতে যাব? আমি বললাম, আমার কেন জানি মনে হলো তুমি মনিকে সহ করতে পারছো না। নীরা বলে, আপনার সবসময় কত কিছুই তো মনে হয়। জেলেক্স ফিল কার জন্য হয় জানেন? যাকে খুব বেশি ভালোবাসা যায়। আর আপনার উপর আমার কোনো ফিলিংস নেই, ভালোবাসা তো দূরের কথা। সো প্লিজ এসব বাজে কথা আমাকে বলতে আসবেন না। আপনার মন চাইলে মনিরার কাছে যেতেই পারেন। আমি বললাম, সত্যি তোমার কিছু যাবে আসবে না? নীরা বলে, না। আমি বললাম, ঠিক আছে, কিছু আসতে হবে না, এখন হাত টান করো, আমি ঘুমাবো। নীরা অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, পারবো না আমি। আমি বললাম, কি বললে? আমার কথা না শুনলে কি করবো জানো? এই কথা শুনে নীরা চুপচাপ হাত টান করে দিল। আমি নীরার হাতে মাথা রেখে ওকে জড়িয়ে শুয়ে পড়লাম। আমি এভাবে জড়িয়ে ধরাতে নীরার হাত পা কাঁপতে শুরু করে, বুকের মধ্যে ধুকধুক করতে শুরু করে। নীরা মনে মনে বলে, কি করছে কি ছেলেটা? বোঝে না এভাবে জড়িয়ে ধরলে আমি নিজেকে আর ধরে রাখতে পারবো না। নীরা বলে, আপনি একটু সরে গিয়ে ঘুমান। আমি বললাম, কেন? নীরা বলে, আমার অসুবিধা হচ্ছে। আমি বললাম, কেন? আমার মাথার ভারটা কি খুব বেশি হয়ে গেছে? নীরা বলে, তা নয়। আমি বললাম, ও। এই বলে মনটা খারাপ করে নিজের বালিশে গিয়ে শুয়ে পড়লাম। আমাকে দেখে নীরার একটু খারাপ লাগলো। নীরা বলে, আচ্ছা, এখানে এসে ঘুমান। আমি মন খারাপ রেখেই বললাম, থাক, লাগবে না। নীরা বলে, আমি আসতে বলছি। আমি মুচকি এসে আবার ওর হাতের উপর শুয়ে পড়ি, কিন্তু আগের মতো জড়িয়ে ধরিনি। ব্যাপারটা মোটেই ভালো লাগলো না নীরার, কিন্তু আমাকে কিছু বলল না। এরপর কখন যে ঘুমিয়ে পড়লাম দুজন বলতেই পারি না। মধ্যরাতে হঠাৎ করে অনুভব হতে লাগলো কেউ যেন আমাকে জড়িয়ে ধরেছে। চোখ মেলে দেখে আর কেউ না, নীরা। আমি ওকে দু হাতে আগলে ধরে মাথায় একটা চুমু খেলাম। তারপর ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে নীরার ঘুম ভাঙে আমার আগে। ঘুম থেকে জেগেই দেখে ও আমার বুকের মধ্যে, আর আমি ওকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছি। নীরা চেষ্টা করলো আমার কাছ থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু নীরা নিজেকে ছাড়াতে পারলো না। নীরা বলে, হায় আল্লাহ, ঘুমের মধ্যে মানুষ এত শক্ত করে কিভাবে জড়িয়ে থাকতে পারে? নীরা নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে আমাকে দেখতে লাগলো। ওর চোখ চলে যায় আমার ঠোঁটের দিকে, দেখে এখনো লাল দাগ হয়ে আছে। নীরা আমাকে এই প্রথম এত কাছ থেকে দেখছে। আমাকে আজ একদম বাচ্চাদের মতো লাগছে ওর কাছে। আমার চুলগুলো সত্যিই খুব সুন্দর। নীরা আমার চুলে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তারপর জানি না ওর কি হলো, হঠাৎ নীরা আমার ঠোঁটের কাটা স্থানে হাত দিয়ে দেখলো। নীরা আজ আমার মায়ায় জড়িয়ে গেছে। এত কাছে কোনো ছেলে থাকলে সব মেয়েরই একটু কষ্ট হয় নিজেকে আটকে রাখতে। সেটাও নীরার সাথে হলো। সে নিজেকে আর আটকে রাখতে পারছে না। হঠাৎ সে আমার ঠোঁটে হালকা করে কিস করে। এমন সময় আমি তাকিয়ে বললাম, নীর পাখি, তুমি এটা কি করলে? নীরা বলে, কই কি করলাম? আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বললাম, আমি সব বুঝি এবং দেখি, তোমার কিস চাই তো? এই বলে আমি ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। ওর মাথা শক্ত করে চেপে ধরি। আমার এক হাত চলে গেল ওর কোমরে। ওর কোমর চেপে ধরতে নীরা কেঁপে উঠে আমার ঘাড় চেপে ধরে।
তবে আমার একটানা কিস করাতে মেয়েটা হাঁপিয়ে ওঠে। হঠাৎ থাকতে না পেরে যা করলো, যা বলল তা শুনে এবং দেখে আমি হয়রান। এ কেমন মেরে বাবা, আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।